ঈশিতা, চুপ কর, বেয়াদব মেয়ে। আর একবার যদি মুখ থেকে হাসি বের হয় দাঁত ভেঙে দিব। ঈশিতার সাথে সাথে মুখ চেপে ধরে, কিন্তু কাঁধ কাঁপছে। বোঝাই যাচ্ছে সে এখনো হাসি সামলাতে পারছে না। মালা চোখের পানি মুছে বলে, তালুকদার ভাই, রাগ করবেন না। আপনি তো আসলেই হিরোদের মতো লাগছেন, তবে বৃষ্টিতে ভিজে যাওয়া হিরো। ধূসর চোখ রাঙিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেটা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। ইচ্ছে ধূসরের ভয়ানক চোখের ভাষা বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। তুমি হাসছো না কেন? ইচ্ছে মই, এতক্ষণ তো খুব মজা পেয়েছো। ইচ্ছে মুখ খুলতেই ধূসর এক ধাপ সামনে এগিয়ে আসে, যেন এখনই কিছু একটা করবে। ঈশিতা আর মালা তখনই পেছনে সরে যায়, কারণ তারা জানে ধূসর এখনই প্রতিশোধ নেবে। ধূসর ততক্ষণে পুরোপুরি ভিজে গেছে, চুল থেকে টপটপ করে পানি ঝরছে। এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার শাস্তি তুলা রইল ইচ্ছে মই তালুকদার। ইচ্ছে তখনও লজ্জায় দাঁড়িয়ে ভেজা ধূসরকে দেখে এবার সত্যি ভয় পেতে শুরু করে, কারণ ধূসর কিছু না কিছু করবেই, সেটা তো সে ভালো করেই জানে। রাতের ব্যস্ত শহর কোলাহলপূর্ণ, গাড়ির হর্ন, রাস্তার ধুলাবালি, দোকানপাটের আলোয় ঝলকানি, সব মিলিয়ে এক প্রাণঞ্চল পরিবেশ। রাস্তার ধারে চায়ের দোকানে মানুষের জটলা, কেউ গল্পে মশগুল, কেউ বা ক্লান্ত শরীর নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে। উঁচু উঁচু বিল্ডিংয়ের কাছে প্রতিফলিত হচ্ছে স্ট্রিট লাইটের আলো, যেন রাতের অন্ধকার কেউ শহর জেগে আছে। ফুটপাত ধরে হাঁটছে ক্লান্ত পথচারীরা, কেউ অফিস শেষে বাসার পথে, কেউ বা রাতের শহর উপভোগ করতে বেরিয়েছে। কোথাও দূরে হুট করে একটা গাড়ির ব্রেকের শব্দ, আবার কোথাও রিক্সাওয়ালার ক্লান্ত কণ্ঠে বলে, হাতিরপুল যাবেন? শহর তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। রাত যতই গভীর হোক, কোলাহল থামার নাম নেই। লিভিং রুমের বড় জানালা দিয়ে রাতের শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে। ইচ্ছে সোফার এক পাশে বসে টিভির দিকে মনোযোগ দিচ্ছে, কার্টুন চলছে স্ক্রিনে, যদিও ইচ্ছের ভাবনাগুলো অন্য কোথাও হারিয়ে আছে। ঠিক তখনই মীরা এসে ইচ্ছের পাশে বসে। সিল্কি ওয়েভি চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে মীরা এক পাশে হেলে পড়ে, যেন কিছু বলার জন্যই বসেছে। কয়েক সেকেন্ড ইচ্ছেকে নিরীক্ষণ করে নিয়ে হালকা হেসে বলে, ইচ্ছে ভ্রু কুঁচকে তাকায়, মালা তো আছে, বলো না ওকে বানিয়ে দিতে। মীরা নখ দিয়ে কুসুমের উপর হালকা আঁচড় কাটে, যেন বিষয়টা খুব স্বাভাবিকভাবেই বলেছে। ইচ্ছে কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থাকে। মীরার চোখে এক ধরনের কৌশলী চাহনি, যেটা ইচ্ছে বুঝতে পারে কিন্তু ঠিক ব্যাখ্যা করতে পারে না। অবশেষে কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মীরার হাসি শব্দ শোনা যায়, যেন এই ছোট্ট অনুরোধের মধ্যেই সে কিছু একটা অর্জন করে নিয়েছে। ইচ্ছে কফি বানিয়ে নিয়ে এসে মীরার দিকে এগিয়ে দেয়। হঠাৎ মীরা ইচ্ছাকৃতভাবে গরম কফি ইচ্ছের হাতে ফেলে দেয়। কফি ইচ্ছের হাতে পড়তেই ইচ্ছে চিৎকার করে ওঠে। ততক্ষণে কফির তাপ হাতে বেশ জ্বালা শুরু করে। ইচ্ছে দ্রুত হাতে ঝাঁকাতে থাকে। মীরা কোনো রকম সহানুভূতির পরিচয় না দিয়ে শান্তভাবে গম্ভীরভাবে বলে ওঠে, ইচ্ছে, ধূসর থেকে দূরে থাকো, তাছাড়া আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু। কথাগুলো বলে মীরা গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ইচ্ছে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে ক্ষোভ এবং দুঃখ মিশে যায়। মীরার কথাগুলো যেন তার মনকে আরো ভারী করে দেয়। কিছু না বলেই ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থাকে। ইচ্ছে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে পড়ে। হাতে প্রচণ্ড ব্যথা, আর চোখের কোণে পানি জমে উঠে ব্যথায়। ইচ্ছে ফুপিয়ে উঠতে থাকে, চোখের অশ্রু এক হাতে মুছতে মুছতে একদিকে হাতের ব্যথা, অন্যদিকে মনের ক্ষত। হঠাৎ হাতের উপর ঠান্ডা কিছু অনুভব করে ইচ্ছে। চোখ তুলে দেখে ধূসর হাতের উপর বরফ দিয়ে দিচ্ছে, যেন সতর্ক এবং যত্নের সঙ্গে তাকে স্বস্তি দিতে চায়। ইচ্ছে একটু অবাক হয়ে তাকায়, কিন্তু মুখে অভিমান স্পষ্ট। ইচ্ছের চুপচাপ মুখ ফিরিয়ে নেয়, যেন আর কিছু দেখতে চায় না। ইচ্ছের হাতের জ্বালায় ব্যথা আর ক্লান্তি যেন অনবরত বেড়েই যাচ্ছে। কিভাবে হাত পুড়েছে ইচ্ছে? তবে ইচ্ছে কিছু বলে না। মীরার কাণ্ড যে ধূসরকে ঘিরে তা সে জানে। ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর চিৎকার করে বলে ওঠে, সমস্যা কি তোর? বলতে কি হচ্ছে কিভাবে হাত পুড়েছে? ইচ্ছে ধূসরের রাগী কণ্ঠে ফুপিয়ে ওঠে,
আবার চোখের পানি টুপটাপ কোলের উপরে গড়িয়ে পড়ে। এক ফোঁটা পানির বিন্দু ধূসরের হাতেও পড়ে। ইচ্ছের থেকে কোনো জবাব না পেয়ে ধূসর দাঁড়িয়ে পড়ে। শেষবার বলে উঠে কে করেছে, তবে ইচ্ছে তখনও কিছু বলে না, চুপ করেই থাকে। এবার যেন ধূসরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিছু না বলেই ইচ্ছেকে এক ঝটকায় টেনে দাঁড় করিয়ে ফেলে, কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, আমার সাথে এমন করিস না ঘুড়ি, প্লিজ। তোর চুপ থাকা আমার সহ্য হয় না, প্লিজ বল কিভাবে হয়েছে এমন। এইবারও ফলাফল শূন্য। ধূসর রেগে ইচ্ছেকে ছেড়ে দেয়, তারপর সজোরে দরজা খুলে বেরিয়ে পড়ে। আর ইচ্ছে বিছানায় বসে ফুপিয়ে উঠে পুনরায়। রাত গভীর হয়ে এসেছে, চারপাশে নিস্তব্ধতা। শহরের কোলাহল চলে গেছে অনেক দূরে, আর এখন শুধু রাতের শীতল পরিবেশ ভর করেছে সব জায়গায়। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে, চোখ বন্ধ। শরীর সারা দিন ক্লান্তিতে ভারাক্রান্ত। পুড়ে যাওয়া হাতটা আর বিছানায় এক পাশে রাখা, লাল হয়ে রয়েছে কিছুটা, তবে ঘুমের জন্য কিছুই অনুভব করছে না। ঘুমের মাঝে ইচ্ছের মুখে কিছুটা শান্তির ছাপ, তবে হাতের ব্যথায় গাঁথুনি বয়ে চলছে যেন। এমন সময় হুট করেই ইচ্ছের দরজা খুলে একটা ছায়া ভেতরে ঢুকে পড়ে। মৃদু শব্দে পা ফেলে সোজা গিয়ে ইচ্ছের পাশে বসে। ছায়াটি এক মুহূর্তের জন্য থেমে থাকে, যেন ইচ্ছে কতটা গভীর ঘুমে ডুবে আছে তা যাচাই করছে। তারপর খুব ধীরে ধীরে সেই ছায়াটি ইচ্ছের পুড়ে যাওয়া হাতটি তুলে ধরে। ইচ্ছে কিছু বুঝে উঠতে পারে না, ঘুম যেন অদৃশ্য শক্তিতে বেঁধে রেখেছে ইচ্ছেকে। ছায়াটি এক নিমিষে পুড়ে যাওয়া হাতটির সাবধানে তুলে নেয়, যেন কিছু একটা করতে হবে, যেন কিছু একটা ঠিক করা যায়। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছে, নরম বাতাসে পর্দা আলতো করে দুলছে। ইচ্ছের চোখে আলো পড়তে অস্বস্তিতে একটু নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে আড়মোড়িয়ে উঠে বসে। হাই তুলতে গিয়েই হঠাৎ ইচ্ছের হাতের ব্যথার জায়গায় নজর পড়ে। ইচ্ছে হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পুড়ে যাওয়া জায়গাটা লালচে হয়ে আছে, কিন্তু তার উপর হালকা মলমের স্তরণ জমে গেছে। ইচ্ছে অবাক হয়, কারণ সে নিজে মলম লাগায়নি। তাহলে কে? ধীরে ধীরে গত রাতের ঘটনাগুলো মনে পড়ে। মীরার হিংস্রতা, কফির তীব্র গরমে হাতের জ্বালা, ধূসরের বরফ লাগিয়ে দেওয়া তার রাগ, তারপর হুট করে বেরিয়ে যাওয়া সব এক মুহূর্ত মনে পড়ে যায়। ইচ্ছে বিছানা থেকে নামতে গিয়ে থমকে দাঁড়ায়। মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ধূসর ভাই কি সত্যি রাতের বেলা এসেছিল, নাকি এগুলো কেবল তার কল্পনা? কিন্তু হাতের মলমই তো প্রমাণ দিচ্ছে যে কেউ একজন তার যত্ন নিয়েছে। ইচ্ছে ধীরে ধীরে হাতের তালুর উপর আলতো করে আঙ্গুল বুলিয়ে নেয়। কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করতে থাকে ইচ্ছের ভেতরে। ধূসর যদি রাগ করেই যে চলে যায়, তাহলে রাতের গভীরে এসে এভাবে যত্ন করবে কেন? ইচ্ছে চুপচাপ বসে থাকে, মনে একের পর এক প্রশ্ন ভিড় জমাতে থাকে, যার কোনো উত্তর ইচ্ছে নিজে খুঁজে পাচ্ছে না। ইচ্ছের সব ভাবনা চিন্তা সাইডে রেখে বাথরুমে ঢুকে পড়ে। ঠান্ডা পানির ছিটা মুখে লাগাতেই একটু সচেতন অনুভব হয়। গত রাতে সব কিছুই যেন এক ধোঁয়াশার মতো মনে হচ্ছে, তবুও নিজেকে বুঝিয়ে নেয় যে এসব নিয়ে ভাবার দরকার নেই। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামে। নিচে নেমেই দেখে ইয়ানেত সাহেব আর তার বাবা রফিক সাহেব বসে কিছু একটা নিয়ে কথা বলছে। তাদের মুখভঙ্গি বেশ গম্ভীর, যেন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। তবে ইচ্ছে বেশি কিছু বোঝার চেষ্টা না করে চোখ ঘুরিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকায়। ডাইনিং টেবিলেও ধূসর বসে আছে, সম্পূর্ণ অফিসের পোশাকে, একদম রেডি হয়ে। কালো শার্ট আর ফিটিং প্যান্টের সঙ্গে চিরচেনা সিরিয়াস মুখবয় বেশ ম্যাচ করেছে। ধূসর টেবিলে রাখা কফির কাপ হাতে নিয়ে চুমুক দেয়, কিন্তু একবারও ইচ্ছের দিকে তাকায় না, যেন ইচ্ছে বলে কেউ তার সামনেই নেই। ঈশিতা, মীরা আর অন্য সবাই ইতিমধ্যেই বসে গেছে টেবিলে। মীরা স্বাভাবিকভাবেই হাসি ঠাট্টায় মেতে আছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। তবে ইচ্ছে লক্ষ্য করে ধূসর খুব কম কথা বলছে আজ, শুধু মাঝে মাঝে তার বড় আব্বুর
কথায় মাথা নাড়ছে। ইচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের এক পাশে বসে মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটা চেপে রাখে ইচ্ছে। ধূসর একবারও তাকায়নি তার দিকে, অথচ ইচ্ছে বারবার লুকিয়ে লুকিয়ে ধূসরের দিকে তাকানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ধূসর ইচ্ছেকে এড়িয়ে চলছে। অভিমানে ইচ্ছে ঠোঁট কামড়ে ধরে, খাবারের দিকে তাকে আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া করে, কিন্তু তেমন খেতে পারছে না। ধূসর ভাই একবারও তাকাবে না, একটাও কথা বলবে না। রফিক সাহেব কফির কাপে শেষ চুমুক দিয়ে গম্ভীর গলায় বলেন, আগামী 3 দিন পর জয়ের বিয়ে, তাই সবাইকে যেতে হবে। কোনো অজুহাত শুনতে চায় না তারা। এই কথা শুনে টেবিলে বসা সবাই খুশিতে মুখ চওড়া করে ফেলে। ঈশিতা হাততালি দিয়ে বলে, ইস, কত মজা হবে, দারুণ একটা ট্রিপ হবে আমাদের। মীরাও খুশি মনে মাথা নাড়ে। সত্যি খুব এক্সাইটিং হবে। কিন্তু এই খুশির মাঝে একমাত্র ইচ্ছে যেন চুপচাপ বসে থাকে, মুখে কোনো উচ্ছ্বাস নেই। মন এখনো ধূসরের ব্যবহারে ভারাক্রান্ত। কাল রাতে যা হয়েছে সেটা কিছুতেই সে ভুলতে পারছে না। ধূসর একবারও তাকায়নি তার দিকে, কোনো কথাও বলেনি। কেন? তবে ইচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। জয় ভাইয়ের বিয়ে মানে বিশাল আয়োজন, সবাই একসঙ্গে থাকবে, আনন্দ করবে। মামাতো ভাই ইচ্ছের অনেক ভালোবাসে। ঠিক তখনই হৈমন্তী খেয়াল করে ইচ্ছের হাতের লালচে দাগ, চোখ কুঁচকে বলে, ইচ্ছে, তোর হাতের ওই লাল দাগটা কিসের? ইচ্ছে আঁতকে উঠে দ্রুত হাতটা টেবিলের নিচে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে হৈমন্তীর নজর পড়ে গেছে। ইয়ানেত এবং রফিক সাহেবও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রোকসানা নেই, স্কুলের কাজে আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তাছাড়া মেয়ের হাত পুড়েছে নিশ্চয়ই সবার আগে জানত। ইচ্ছে দ্রুত হাসার চেষ্টা করে। ও কিছু না, কাল কফি পড়ে গিয়েছিল হাতের উপর, তাই এমন হয়েছে। হৈমন্তী কিছুক্ষণ সন্দেহজনকভাবে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলে না। ইচ্ছে ততক্ষণে খাবারের প্লেটে মনোযোগ দেওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে একরকম চাপা দম বন্ধ হয়ে আসছে। সত্যটা সে লুকিয়ে ফেলেছে, কিন্তু ধূসর কি কিছু বুঝতে পেরেছে? ধূসর চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়, একবারও ইচ্ছের দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ইচ্ছে তাকিয়ে থাকে ধূসরের পেছন দিকে, ফ্যাল ফ্যাল করে কিছু একটা বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। ছোট মনে গভীর এক দাগ কেটে যায় ধূসরের এই উদাসীনতায়। পাশেই বসে থাকা ঈশিতা সব খেয়াল করে, চোখের স্পষ্ট চিন্তার ছাপ। ধূসর আর ইচ্ছের মধ্যকার অদ্ভুত টান, ইচ্ছের নীরব অভিমান, সবই যেন ইচ্ছের এক বছরের ঈশিতা বুঝতে পারে। চুপচাপ ফোন বের করে দ্রুত আঙ্গুল চালিয়ে ছোট্ট একটা টেক্সট টাইপ করে কাউকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরপরই এক প্রকার রহস্যময় হাসি খেলে যায় ঈশিতার মুখে। দুপুরের প্রখর রোদে চারপাশ যেন ঝলসে যাচ্ছে। চৈত্র মাসের খরতাপে বাতাসও যেন উত্তপ্ত হয়ে উঠে, গায়ে লাগলেই মনে হয় জ্বলন্ত শিখা ছুঁয়ে যাচ্ছে। মাথার ওপর সূর্য দাপিয়ে বেড়াচ্ছে, তার তীব্র দাহ যেন সমস্ত শহরকে অস্থির করে তোলে। তপ্ত রোদের কারণে পথঘাট ফাঁকা হয়ে গেছে। দূর থেকে শোনা যাচ্ছে গরম হাওয়ার সাই সাই শব্দ। বাতাস বয়ে আসছে, কিন্তু তা শীতল নয়, একদম উল্টো, যেন লু বইছে, যা গায়ে লাগলেই দগদগ করে দেয়। কলিং বেলের শব্দে লিভিং রুমে বসা ইচ্ছে ধ্যান ভেঙে যায়। একাডেমির বইয়ের পৃষ্ঠাগুলো থেকে মন সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বইটি টেবিলে রেখে কপালে ভাঁজ ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজা খুলতেই চোখে পড়ে একজন পোস্টম্যান। গরমে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবে হাতে ধরা চিঠিটাই ইচ্ছের দৃষ্টি আকারে। গরম কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবে হাতে ধরা চিঠিটাই ইচ্ছের দৃষ্টিকারে। এই যুগে হাতে লেখা চিঠি। সামান্য বিস্ময়ের রেখা ফুটে ওঠে ইচ্ছের মুখে। ইচ্ছে কৌতূহল নিয়ে চিঠিটি হাতে নেয়, খামের উপর চোখ বুলিয়ে প্রেরকের নাম খুঁজে, কিন্তু সেখানে শুধু তার ধূসর ভাইয়ের নামটাই স্পষ্ট করে লেখা। কাগজের পুরনো গন্ধ নাকে আসে, যেন কোনো এক হারিয়ে যাওয়ার সময়ে ছোঁয়া লেগে আছে এতে। পোস্টম্যান বিদায় নেওয়ার পরও ইচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। খামটি আঙ্গুলের মাঝে নেড়ে চেড়ে দেখে, মনে হাজার প্রশ্ন। এই চিঠি কে পাঠালো? কেন? মোবাইল, মেল, মেসেজের যুগে কেউ এখনো হাতে লেখা চিঠি পাঠায়?
গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, কোথাও এক চিলতে ছায়া নেই। পাখিরা নিশ্চুপ, রাস্তায় মানুষের চলাচল কম, সবাই যেন গরমের দাপটে ঘরের ভেতরে সেতিয়ে গেছে। কোথাও কোথাও শুকনো পাতার উপর ধুলো পড়ছে, বাতাসের সঙ্গে সেগুলো ঘুরপাক খাচ্ছে। চৈত্রের রোদের মাটিও যেন ফেটে চৌচির হয়ে গেছে, ঘাসগুলো পুড়ে বাদামি হয়ে গেছে। দুপুরের এই প্রখর উত্তাপের সময়ও থমকে গেছে, যেন সমস্ত শহর জ্বলন্ত নিস্তব্ধতার মাঝে ডুবে আছে। খামের উপর ধূসরের নাম লেখা, কিন্তু ঠিক নিচে কিছু উদ্ভট ইংরেজি শব্দ যেগুলোর অর্থ কিছুতেই বুঝতে পারছে না। কপালে ভাঁজ পড়ে যায় ইচ্ছের, ভেতরে কি থাকতে পারে। দ্বিধা কাটিয়ে ধীরে ধীরে খামের মুখ খুলে চিঠিটা বের করে, কিন্তু চিঠি খুলতেই অবাক হয়ে যায়, ভেতরে কোনো লেখাই নেই, শুধু কিছু অদ্ভুত কোর্টের মতো চিহ্ন, সংখ্যা অদল বদল আর অজানা সংকেতের মতো কিছু লাইন। কোনো স্বাভাবিক চিঠির মতো নয়, যেন কোনো গুপ্ত বার্তা। ইচ্ছে ভ্রু কুঁচকে চিঠিটা একবার ভালো করে দেখে, কিছুই বুঝতে না পেরে গভীর চিন্তায় ডুবে যায়। চিঠিটা কি গুরুত্বপূর্ণ? ধূসর ভাই কি জানে এটা আসবে, নাকি এটা কিছু বিপদের ইঙ্গিত? মনের ভেতর হাজারো প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল। ইচ্ছে বেশি না ভেবে চিঠিটা গুছিয়ে নেয়, লিভিং রুম থেকে বেরিয়ে সোজা ধূসরের ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা আস্তে ঠেলে ভেতরে ঢুকে ধূসরের টেবিলের উপর নিঃশব্দে চিঠিটা রেখে আসে। চিঠিটা টেবিলের উপর রাখার পর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে ইচ্ছে। ধূসর কি এসব বোঝে? এই কোটগুলোর মানে কি সে জানে? নিজেকে সামলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। বিকেলের দিকে ধূসর বাড়িতে আসে, হাতে ছোট্ট একটা কার্টুন, চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চলাফেরা বরাবরের মতোই দৃঢ়। ঈশিতা কার্টুনটার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে আসে, ভেতরে কি আছে জানতে চায়। ধূসর ঈশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপচাপ থাক, বাজে প্রশ্ন করিস না। ধমক খেয়ে ঈশিতার ঠোঁট উল্টে বিরক্তি ভরে লিভিং রুমের সোফায় বসে পড়ে, মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মেঝের ডিজাইন ঘষতে থাকে। ধূসর কোনো তোয়াক্কা না করে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, হাতে থাকা কার্টুনটা শক্ত করে ধরে। ঈশিতার পাশে বসা মীরা আর চোখে ধূসরের দিকে তাকায়, যেন মনে মনে ভাবছে। দ্বিতীয় তলার ফ্লোরে উঠে ধূসর ইচ্ছের দরজার সামনে গিয়ে একটু থামে, যেন কিছু ভেবে নিচ্ছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে দরজাটা ফাঁকা করে ভেতরে তাকায়। ঘড়ি, আমার জন্য একটু ঠান্ডা পানি আনতো, ক্লান্ত লাগছে। ধূসরের স্বরটা যেন একদম নিঃসঙ্গ শোনায়, গভীর ও ক্লান্ত। ইচ্ছের পড়ায় মনোযোগী ছিল। হঠাৎ পরিচিত সেই কণ্ঠ শুনে চোখ তুলে তাকায়। ধূসর দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইচ্ছের প্রতিক্রিয়া দেখার জন্য চুপ করে থাকে। পরনে অফিসের ফর্মাল ড্রেস আপ, সোজা এখানেই এসেছে ইচ্ছে বুঝতে পারে। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছে, যেন বুঝতে পারছে না কি বলবে। ধূসরও কিছু না বলে অপেক্ষা করতে থাকে। অবশেষে ইচ্ছে শব্দ ছাড়াই বই গুটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর পা টেনে দরজার দিকে এগিয়ে যায়, যেন কোনো প্রশ্ন ছাড়াই সে এই আদেশ মেনে নিচ্ছে। কিছু সময় পর ইচ্ছে পানির গ্লাস হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় ধূসরের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে হালকা কড়া নাড়ে, ভেতর থেকে কোনো উত্তর আসে না, তবুও দরজাটা ধীরে ঠেলে ভেতরে ঢুকে। ধূসর খাটে হেলান দিয়ে বসে আছে, চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে, কাজ করছে মনোযোগ দিয়ে, যেন বাইরের কোনো কিছুই খেয়াল নেই। কিন্তু দরজা খোলার আওয়াজে একবার চোখ তুলে তাকায়, ইচ্ছেকে দেখে কিছু না বলে আবার স্ক্রিনে মনোযোগ দেয়, যেন তার উপস্থিতি স্বাভাবিক ব্যাপার। ইচ্ছে কোনো শব্দ না করে ধীরে ধূসরের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর গ্লাসটা বাড়িয়ে দেয়। ধূসর এইবার ইচ্ছের চোখের দিকে তাকিয়ে নেয়, তারপর কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলে। গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ধূসর ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইচ্ছে তখনও এক জায়গায় স্থির দাঁড়িয়ে ধূসরের দিকে তাকিয়ে। হঠাৎ ধূসর ইচ্ছের সামনে এসে থামে, এতটাই কাছে যে ইচ্ছে পিছু হাঁটতে গিয়েও থমকে যায়। ধূসর গভীর দৃষ্টিতে ইচ্ছের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরটা পড়তে চাইছে। কয়েক মুহূর্তে নীরবতা কাটিয়ে ধীর স্বরে বলে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস ঘড়ি?
ইচ্ছে ধূসরকে এভাবে এত কাছ থেকে এত গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করে, চোখ নামিয়ে নেয়, কিন্তু কোনো উত্তর দেয় না। ধূসর এক মুহূর্ত ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে পাশ কাটিয়ে হেঁটে যায় জার্কের দিকে। সেখানে রাখা ছোট কার্টুনটা তুলে নিয়ে আবার ইচ্ছের সামনে এসে দাঁড়ায়। ইচ্ছে কিছু বোঝার আগেই ধূসর নির্লিপ্ত ভঙ্গিতে ইচ্ছের হাতে কার্টুনটা ধরিয়ে দেয়। ইচ্ছে বিস্মিত চোখে ধূসরের দিকে তাকায়, তারপর কৌতূহল নিয়ে ধীরে ধীরে বক্সের ঢাকনা খুলতে যায়। ঠিক তখনই হালকা নরম কিছু একটা ভেতর থেকে নড়ে চড়ে ওঠে। ইচ্ছে চমকে যায়। পরক্ষণেই একটা ছোট্ট কান কাঁপিয়ে সাদা তুলতুলে খরগোশটা মাথা উঁচিয়ে বাইরে উকি দেয়। গোলাপি নাক নড়ছে, চকচকে চোখ দুটি বিস্ময়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, যেন বিশ্বাস হচ্ছে না। তারপর হঠাৎ তার মুখে হাসি ফুটে ওঠে, পুরো মুখটা যেন আলোকিত হয়ে যায়। খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর উচ্ছ্বাসিত দৃষ্টিতে ধূসরের দিকে তাকায়। ধূসর তখনও মুখে সেই গম্ভীর ভাব ধরে রেখেছে, কিন্তু ইচ্ছের খুশির চেহারা দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি খেলে যায়। ইচ্ছে হাসতে হাসতে বলে, এটাই আমার। ধূসর কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ত স্বরে বলে, তোমার মন খারাপ ছিল তাই? ইচ্ছে খরগোশটাকে বুকে চেপে ধরে আনন্দে চকচক করতে থাকা চোখের ধূসরের দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসর মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায়, যেন তার দেওয়া উপহারের প্রতিক্রিয়া দেখতে চায় না। ইচ্ছে খরগোশটাকে শক্ত করে বুকে চেপে ধরে, চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে আবেশে। ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে চেহারায়। অপ্রস্তুত হয়ে হঠাৎ বলে ফেলে, আচ্ছা ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম কেন? কারণ কি? ধূসর একটু অবাক হয় ইচ্ছের প্রশ্নে, তারপর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে নেয়। কিছু না বলে ইচ্ছের হাত ধরে এক ঝটকায় আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। ইচ্ছে হতবাক হয়ে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে থাকে। তার কপালে ভাঁজ পড়ে। আয়নার কাচের ওপারে এক জোড়া বিস্মিত চোখের মেয়েটা তাকিয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে চাপা এক উষ্ণতা। ধূসর আয়নার মধ্যেই ইচ্ছের চোখে চোখ রেখে গভীর গলায় বলে, কারণটা তুই? ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে। ইচ্ছের বুকের মধ্যে কিছু একটা কাঁপন তোলে। খরগোশটা তখনও ইচ্ছের কোলে চুপটি করে বসে আছে, যেন সেও বিস্মিত হয়ে এদের দুজনকে দেখছে। মতিবানু, এই মতিবানু, মতিবানু, এই মতিবানু রে। গলা শুকিয়ে আসলেও ইচ্ছে হাঁপাতে হাঁপাতে ডাকে। চারপাশে চোখ বোলাচ্ছে বারবার, কিন্তু যাকে খুঁজছে তার কোনো চিহ্নই নেই। গরমের উত্তাপে কপালের কাছটা ভিজে উঠেছে, অথচ ইচ্ছে অনবরত চলছে। মনোযোগের এক বিন্দুও বিচ্যুত হয়নি তার উদ্দেশ্য থেকে। কিন্তু ভাগ্যবোধ হয় আজ একটু বিদ্রুপের মেজাজে আছে। হঠাৎ ধপ একটা দৃঢ় ভারী কিছুতে সজোরে ধাক্কা খেয়ে পেছনে পড়ে যায় ইচ্ছে। ধাক্কার প্রচণ্ডতায় মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে হাত দুটো সামনের দিকে মেলে ধরলেও পুরোটা সামলাতে পারেনি। এক ঝাঁকুনি অনুভব করে, বুকের মধ্যে ধকধক শব্দ আরো বেড়ে যায়। তারপরে একটা গম্ভীর হাসির প্রতিধ্বনি বাতাসে বেজে ওঠে। ইচ্ছে বিরক্ত চোখে মুখ তুলে, কিন্তু সামনে যা দেখে তাতে কপালে ভাঁজ আরো গাঢ় হয়ে ওঠে। একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছে সামনে, দীর্ঘদেহী, সুগঠিত গঠন, গাঢ় শ্যামলা রঙের শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো। তীক্ষ্ণ দৃষ্টি যেন সব কিছুই বিদ্ধ করতে পারে, কিন্তু যা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার ঠোঁটের কোণে খেলা করা এক চিলতে রহস্যময় হাসি। হাসিটা নিরীহ নয়, কেমন একটা দুষ্টুমি মেশানো, যেন বিদ্রুপের আভাস লুকিয়ে আছে সেই হাসিতে। ইচ্ছের অন্যমনস্ক ভাবে সেই দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করলেও পারছে না। শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামে, অথচ মুখের অভিব্যক্তিতে কোনো দুর্বলতা প্রকাশ পেতে দেখা দেয় না। সামনের লোকটি তখনও হাসছে, কিন্তু ব্যক্তির চোখ বলছে সে যেন ইচ্ছের অস্বস্তি টের পাচ্ছে। প্রতিটা বিন্দু প্রতিক্রিয়া খুঁটিয়ে দেখছে। ইচ্ছে এবার চোখ টিপে ধরে, যেন নিজের ধাক্কা খাওয়ার বিব্রত ভাব সরিয়ে ফেলতে চায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অস্বস্তি গিলে ফেলে কঠিন গলায় বলে, আপনি কে?
লোকটি ভ্রু উঁচিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা এখনো বিদ্যমান। ইচ্ছের উত্তরে যেন খানিকটা বিস্ময় মেশানো শ্লেষ মিশিয়ে বলল, এই মতিবানুকে? সরাসরি প্রশ্নটা উপেক্ষা করে। ইচ্ছে বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকায়। আমার বাচ্চা? গলায় খানিকটা গর্ব মিশিয়ে বলে ইচ্ছে। লোকটা এবার হাসির শব্দ চেপে রেখে মাথা কাত করল, চোখে নিখাত মজার ছাপ। তুমি তো নিজে একটা বাচ্চা, তোমার আবার বাচ্চা কবে থেকে? ইচ্ছে এবার সত্যি বিরক্ত হলো। কি অদ্ভুত লোক। তবে কিছু বলার আগেই আচমকা পাশ থেকে ছোট একটা নড়াচড়া দেখা গেল। পর্দার আড়াল থেকে খরগোশটা লাফিয়ে সামনে চলে আসে। ছোট ছোট চোখ দুটো চকচক করছে, নরম লোম, শরীর কৃত্রিম আলোয় উজ্জ্বল দেখাচ্ছে। ইচ্ছে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ওটাকে কোলে তুলে নিয়ে আদুরে পরশ বুলিয়ে বলে, এই যে আমার মতিবানু। গলায় শিশুসুলভ উৎসাহ। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর যেন সমস্ত রহস্য ভরা চোখ নিয়ে মতির দিকে তাকিয়ে বলে ওঠে, এত বড় আয়োজন একটা খরগোশের জন্য? ইচ্ছে বিরক্ত হয়ে খরগোশটাকে বুকের কাছে টেনে নিয়ে। সে আমার মেয়ে। লোকটির হাসির শব্দ এবার আর চেপে রাখা গেল না, খোলাখুলি হেসে ওঠে। গভীর দৃঢ় কণ্ঠস্বর পুরো পরিবেশকে ভারী করে তুলতেই থাকে। ইচ্ছে নাক ছিটকে বলে, হাসছেন কেন? লোকটির চোখ সরু করে তাকিয়ে বলে, না কিছু না, মজার লাগলো শুধু। তোমার মতো একটা মেয়ের এত সিরিয়াস মুখে খরগোশ নিজের সন্তান বলাটা বেশ অদ্ভুত শোনায়। ইচ্ছে ঠোঁট উল্টে বিরক্ত প্রকাশ করে, কিন্তু লোকটির দৃষ্টি এখনো ইচ্ছের উপর স্থির, যেন ইচ্ছেকে পড়ার চেষ্টা করছে। ঠিক খরগোশটার মতোই শান্তভাবে, গভীরভাবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে আসে, মৃন্ময়, তুই কখন এসেছিস? ইচ্ছে চমকে ওঠে, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। পরিচিত সেই কণ্ঠস্বর, তীক্ষ্ণ, ভারী অথচ গভীর। ধূসর ভাই। ধূসর দাঁড়িয়ে আছে একদম পেছনে, চোখ দুটো ঠান্ডা অথচ মনোযোগী। ইচ্ছের ধীরের গতিতে চোখ ফেলার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। এবার সে বুঝতে পারল এরা একে অপরকে চেনে। মৃন্ময়? এই লোকের নাম মৃন্ময়? লোকটি কি ধূসর ভাইয়ের পরিচিত কেউ, নাকি তার অনেক কাছের? মৃন্ময় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে। এই তো কিছুক্ষণ হলো এলাম, ভাবলাম একটু চমকে দিই, কিন্তু তোর এই ছোট্ট সঙ্গিনীটি বেশ আগ্রহী আর অদ্ভুত। ইচ্ছের দিকে ইঙ্গিত করে, আর ইচ্ছের কপালে ভাঁজ পড়ে এমন কথায়। ধূসর একবার ইচ্ছের দিকে তাকিয়ে আবার নির্ময়ের দিকে চোখ রাখল, দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা ভাব। তুই এখানে কেন? ধূসর এবার সরাসরি প্রশ্ন করল, গলায় এক ধরনের চাপা সংযম। নির্ময় কাঁধ ঝাঁকালো, যেন তার এখানে আসাটা খুব স্বাভাবিক, কিন্তু চোখে তীক্ষ্ণ কিছু লুকিয়ে আছে যা ধূসর বোঝার চেষ্টা করছে। ইচ্ছে এবার আরো বেশি অবাক হলো, এদের সম্পর্কটা ঠিক কি? ধূসরের স্বভাবের সঙ্গে এই নির্ময়ের আলাপচারিতা বেশ বেমানান লাগছে। মতি ইচ্ছের কপালে চুপচাপ বসে আছে, কিন্তু তার পাশের গম্ভীর পরিস্থিতি যেন তাকেও বোবা বানিয়ে দিয়েছে। ধূসর ও নির্ময় হঠাৎ করেই হেসে ওঠে, একে অপরকে জড়িয়ে ধরে, যেন কত দিনের পুরনো বন্ধুত্ব, কত শত স্মৃতি জমা আছে তাদের মাঝে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার সব কল্পনা জল্পনা এক মুহূর্তেই ভেঙে পড়ে। এতক্ষণ ধরে যে সব চিন্তা করছিল ধূসর ও নির্ময়ের সম্পর্ক, তাদের মধ্যকার ঠান্ডা দৃষ্টি, প্রশ্নবোধক চাহনি সব ভুল। যেন নিজের ভাবনার জন্য নিজেই ধাক্কা খেল। নির্ময় ধূসরের কাঁধে চাপড় দিয়ে, তা ধূসর, তোদের যে একটা মতিবানু আছে তা তো জানতাম না। এই বলে সে ইচ্ছের দিকে তাকায়, চোখে কৌতূহলীর ঝিলিকি। ইচ্ছে একদম লজ্জায় গুটিয়ে যায়, মুখ নিচু করে ফেলে, যেন এখান থেকে অদৃশ্য হয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। ধূসর কপাল কুঁচকে তাকায়। মতিবানু? মতিবানুকে? গলার স্বর আগের মতোই গম্ভীর, কিন্তু স্পষ্টতেই বিভ্রান্ত। মৃন্ময় চোখ টিপল, ইচ্ছের কপালে থাকা সাদা খরগোশটার দিকে ইশারা করে। এই যে তোর ছোট্ট পার্টনার, তোদের নতুন সদস্য, কিন্তু নামটা একদম ক্লাসিক দিয়েছিস বলতে হবে। ধূসর এবার সত্যি অবাক হলো, দৃষ্টি এবার ইচ্ছের কোলে থাকা খরগোশের উপর পড়ল। ইচ্ছে লজ্জায় আরো বেশি গুটিয়ে যায়, যেন নিজের অস্বস্তি মুছে ফেলতে চাইছে এই মুহূর্তে। ইচ্ছে?
নিজের নাম ধূসরের মুখে শুনেই ইচ্ছের মনে যেন এক মুহূর্তে ঘন্টা বাজে। ভয়ের চোটে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দম বন্ধ করা আতঙ্ক নিয়ে সজোরে ছুটে পালায়। ধূসর কয়েক সেকেন্ড থমকে থেকে এই আচরণ বোঝার চেষ্টা করে, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তোলে। এই মেয়ে, আমার হাতে একবার ধরা দে। নির্ময় দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে, তারপর হাসতে হাসতে, ভাই একবার ধরা দেখিস তো কেমন একটা নাম দেয় তোর জন্য। ধূসর এবার আস্তে করে নিজের কবজি গুটিয়ে বলল, ধরা তো দেবই, আগে ওকে একটু ছুটতে দেই। রাতের লিভিং রুমে আজ যেন অন্যরকম এক পরিবেশের মুখর। প্রতিদিনের তুলনায় বেশি আলো, বেশি কোলাহল। ডাইনিং টেবিলে সারি সারি খাবারের আয়োজন, সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো লিভিং রুমে। ধূসরের বন্ধু এসেছে বলে কথা। ধূসর একটু গম্ভীর হয়ে বসে আছে, পাশে নির্ময় বেশ খোশ মেজাজে গল্প চালিয়ে যাচ্ছে। ইচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে, খেয়াল করলেও এগিয়ে যায়নি। ধূসরের বন্ধুর সামনে যেতে কেন জানি সংকোচ লাগছে, তবুও চোখ দুটো বারবার ধূসরের দিকে চলে যাচ্ছে। সে কি খেয়াল করেছে, নাকি ইচ্ছে একদমই অদৃশ্য তার জন্য? এমন সময় ধূসর চুপচাপ ইচ্ছের দিকে একবার তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। জানে ইচ্ছে আছে, কাছেই আছে, এতেই যেন এক অদ্ভুত স্বস্তি। ঈশিতা কয়েকবার অনুভব করে যেন তার হৃৎস্পন্দন থমকে যাচ্ছে, আবার দ্রুত নলে বেজে উঠছে। নির্ময়কে দেখে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটাকে নাম দিতে পারছে না, তাই শুধু চুপচাপ তাকিয়ে থাকে অপলক। নির্ময় স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কখনো ধূসরের দিকে, কখনো রফিক সাহেবের দিকে তাকিয়ে। ইয়ানেত সাহেবও বেশ সৌজন্যের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে, যেন বহুদিনের চেনা মানুষ তারা। কিন্তু ঈশিতার দৃষ্টি আটকে আছে নির্ময়ের মুখের হালকা হাসির রেখায়, তার চোখের গভীরতায়। যেন নির্ময়ের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি ঈশিতার বুকের ভেতর কোথাও যেন কোথাও দাগ কেটে যাচ্ছে। নিস্তব্ধ রাত, চারিদিকে শুনশান, কেবল ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পথের ধুলোয় পড়ে এক অদ্ভুত রহস্যময় আবহ সৃষ্টি করেছে। দূরে কোথাও কুকুরদের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে, যেন অদৃশ্য কোনো ছায়াকে তাড়া করছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের গভীরতার প্রকাশ করছে 2টা কিংবা 3টার কাছাকাছি। এই সময়টা শহর একেবারে নীরব হয়ে যায়, যেন ঘুমিয়ে পড়েছে সবকিছু। তবে নীরবতার মাঝেও অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে থাকে বাতাসে। রাস্তার মোড়ে একটা শুকনো পাতা সরে যায় হালকা বাতাসে, যেন কারো প্রতিচিহ্ন রেখে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অজানা শিহরণ নামিয়ে আনে রাতের আধার। সময়টা যেন এক অদ্ভুত রহস্যের মোড়া। ধূসরের ঘরে নীরবতা বিরাজ করছে, বাতাসে কেবল কিছুটা শীতলতা এবং ঘরের মধ্যে অদৃশ্য এক চাপা অনুভূতি। ঘরের এক কোণে নির্ময় বসে, হাতে অত্যাধুনিক একটি ল্যাপটপ, যার মধ্যে একটি পেনড্রাইভ লাগানো রয়েছে। চোখ তন্ময় হয়ে মনোযোগ সহকারে ল্যাপটপের স্ক্রিনে কিছু দেখছে, যেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করছে। পাশেই ধূসর সকালের দেওয়া চিঠি হাতে নিয়ে কম্পিউটারের সামনে বসে রয়েছে। সে চিঠির লেখা বারবার পড়ে যেন কোনো গুপ্ত বার্তা খুঁজছে, অথবা চিঠির ভেতরে লুকানো কোনো রহস্যের ইঙ্গিত পেতে চেষ্টা করছে। ঘরের মধ্যে কোনো শব্দ নেই, কেবল ল্যাপটপের কিবোর্ডের কেবল একটানা চাপানোর শব্দ। নির্ময়ের মনোযোগ পুরোপুরি ল্যাপটপে, আর ধূসর এক দৃষ্টিতে চিঠির প্রতি নজর রাখছে, যেন কিছু একটা অনুধাবন করার চেষ্টায়। এই মুহূর্তে যা ঘটতে তা শুধুমাত্র একটি গোপন পরিকল্পনার অংশ। একটু পর দুজনের মুখে হাসি ফুটে ওঠে, যেন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। নির্ময়ের মুখে খুশির ছাপ স্পষ্ট, আনন্দে চিল্লিয়ে ওঠে। এই হাসির মুহূর্তে ধূসর তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে, যেন চুপ থাকার সংকেত দেয়। নির্ময় ধীরেই বলে ওঠে,